ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। দেখবো আমরা আস্তে আস্তে কি জিনিস স্টিরিও কেমিস্ট্রি কি জিনিস সব দেখবো। তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সিমেট্রি এলিমেন্ট। আচ্ছা, সিমেট্রি জিনিসটা এর সঙ্গে আমরা কম বেশি পরিচিত। আর আমি একটা জিওমেট্রিক্যাল ফিগার রাখছি, একটা ট্রায়াঙ্গেল, একটা সমবাহু ত্রিভুজ, আর একটা জিওমেট্রিক্যাল ফিগার আমি এরকম একটা আঁকলাম। এই দুটো ছবির মধ্যে প্রথমটা বেশি সিমেট্রিক না সেকেন্ডটা বেশি সিমেট্রিক? প্রথম ট্রায়াঙ্গেলটা। প্রথম ট্রায়াঙ্গেলটা। তো মোটামুটি আমাদের কাছে সিমেট্রির একটা ধারণা আছে। এবার আমি যদি প্রশ্ন করি যে একটা কিউব বেশি সিমেট্রিক না একটা স্ফিয়ার বেশি সিমেট্রিক, একটা স্ফিয়ার ধর, একটা কিউব ধর, কে বেশি সিমেট্রিক? মানে স্কয়ার যেটা পুরো গোল যেটা রাউন্ড। স্ফিয়ার মানে হচ্ছে গোলক বেশি সিমেট্রিক নাকি ঘনক বেশি সিমেট্রিক? গোলক। 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 তো এটা কিভাবে আমরা বলবো যে সিমেট্রি, মানে কিভাবে বুঝছি আমরা এটা, সেটাকে কিভাবে প্রকাশ করব যে কে বেশি সিমেট্রিক? বুঝতে পারছি, প্রকাশ করব কিভাবে? তার জন্য তো কোনো ক্যালকুলেশন দরকার আমাদের, তাই তো? কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা কোনো সিমেট্রির কোনো হিসাব নিকাশ, সেগুলো দরকার, যাতে আমরা বুঝতে পারি যে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে কে কতটা সিমেট্রিক। তার জন্য যেটা দিয়ে আমরা বুঝবো, যে টুল আমরা ইউজ করব, সেগুলোকেই বলা হয় সিমেট্রি এলিমেন্ট। সিমেট্রি এলিমেন্ট অনেকগুলো আছে। আমরা সেই সিমেট্রি আমরা দেখবো যে এক একটা স্ট্রাকচারে বা এক একটা মলিকিউলে কত রকম সিমেট্রি এলিমেন্ট আছে। যত সিমেট্রি এলিমেন্ট থাকবে তত সেই মলিকিউলটা বা সেই সিস্টেমটা বা সেই ফিগারটা বা সেই বস্তুটা তত বেশি সিমেট্রিক হবে। তার প্রথম সিমেট্রি এলিমেন্ট হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি। অ্যাক্সিস অফ সিমেট্রি কি? অ্যাক্সিস অফ সিমেট্রি হচ্ছে একটা ইমাজিনারি অ্যাক্সিস, একটা ইমাজিনারি অ্যাক্সিস যেটার থ্রু দিয়ে যদি কোনো কিছুকে থিটা ডিগ্রি ঘোরাই, কোনো বস্তুকে, ধর এরকম একটা স্কোয়ার আছে, আমি সেই স্কোয়ারের, আচ্ছা স্কোয়ারটাকে আমি এভাবে আঁকি, একটা স্কোয়ার আছে, স্কোয়ারের উপর দিয়ে ধর এখান থেকে আমি একটা ইমাজিনারি অ্যাক্সিস টানলাম। এই অ্যাক্সিসের রেসপেক্টে যত ডিগ্রি ঘোরালে, যদি আমি থিটা ডিগ্রি ঘোরাই, ধরা যাক থিটা ডিগ্রি ঘোরালে ঠিক এরকমই আরেকটা স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে যদি থিটা ডিগ্রি ঘুরিয়ে আমি এর মতন একটা সেম স্ট্রাকচার আবার পাই, তাহলে আমি বলবো এই অবজেক্টটার মধ্যে সি 360 ডিগ্রি বাই থিটা এত ফোল্ড অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। তার মানে কি? আমি যদি এখানে এই অ্যাক্সিস বরাবর যদি 90 ডিগ্রি ঘোরাই, তাহলে ঠিক এই পয়েন্টটা 90 ডিগ্রি আমি ওইদিকে ঘোরালাম, এইভাবে ঘোরাচ্ছি, তার মানে এই পয়েন্টে শিফট হয়ে যাবে। এই পয়েন্টটা যেখানে ছিল সেটা এখানে শিফট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমি ছবিটা কিন্তু আবার ঠিক এরকমই পাবো, তাই না? কিন্তু যদি আমি 90 ডিগ্রি না ঘুরিয়ে সে 30 ডিগ্রি মতন ঘোরাতাম, তাহলে কিন্তু সেই ছবি অন্যরকম হয়ে যেত, ঠিক আগের মতন ওরকম হতো না, তাই না? তাহলে ঠিক আগের মতন আইডেন্টিক্যাল আমি পাচ্ছি 90 ডিগ্রি ঘুরিয়ে, এই ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি ঘুরিয়ে। তাহলে আমি সেটাকে বলবো যে এখানে এই অ্যাক্সিসটার নাম হবে সি 360 বাই থিটা, 360 ডিগ্রি বাই থিটা 90 ডিগ্রি। তার মানে হচ্ছে C4। তাহলে আমি বলবো এই মলিকিউলের মধ্যে বা এই স্ট্রাকচারটার মধ্যে বা এই জিওমেট্রিক্যাল ফিগারটার মধ্যে C4 অ্যাক্সিস অফ সিমেট্রি আছে। বোঝা গেল? তেমনি দেখ, এই যে ত্রিভুজ ট্রায়াঙ্গেল, এখানে যদি আমি একটা অ্যাক্সিস এরকম কল্পনা করি, এই যে, তাহলে সেখানে আমি কত ডিগ্রি ঘোরালে একই পাবো? 120 ডিগ্রি না? তার মানে এখানে এই যে অ্যাক্সিসটা আমি টানলাম,
এটা C3 অ্যাক্সিস না, 360/120। হ্যাঁ বেশ, এবার আমি যে প্রশ্নটা করলাম যে একটা কিউব আর একটা স্ফিয়ার মানে একটা ঘনক এবং একটা বৃত্ত, এদের মধ্যে কে বেশি সিমেট্রিক। দেখ এখান থেকে C4 অ্যাক্সিস যাচ্ছে যেখানে দেখানো হয়েছে। C4 মানে কি 90 ডিগ্রি ঘোরালে সেম পাবো। 90 ডিগ্রি, হ্যাঁ। এখান থেকে C4 অ্যাক্সিস আছে, তেমনি এই বরাবর একটা C4 অ্যাক্সিস আছে না, এখান থেকে এরকম। হ্যাঁ আর একটা আছে ঠিক ওই এই সামনে দিয়ে বেরিয়েছে ওই পেছনের দিকে, ওরকম C4 অ্যাক্সিস আছে। তাহলে 3টে C4 অ্যাক্সিস পেলাম। বেশ, আরো অ্যাক্সিস, আরো অনেকগুলো অ্যাক্সিস আছে কিউবের মধ্যে। যাই হোক, C4 অ্যাক্সিস আমরা দেখে নিলাম। C2 অ্যাক্সিসও আছে এর মধ্যে। C2 মানে C 360 বাই কত, 360/180। তার মানে থিটা হচ্ছে 180, মানে 180 ডিগ্রি ঘোরালে সেম পাবো, তাই তো? তো এই অ্যাক্সিসটা বরাবর আমি যদি 180 ঘোরাই তাহলে ঠিক এই পয়েন্টটা শিফট হয়ে এখানে চলে যাবে, এই পয়েন্টটা শিফট হয়ে এখানে চলে যাবে, এখানে চলে যাবে, এইটা যাবে এখানে, এটা যাবে এখানে। তার মানে এই অ্যাক্সিসটা C4 অ্যাক্সিস তো বটেই, এটা একটা C2 অ্যাক্সিসও, তাই না? তেমনি এই যে ত্রিভুজটা বললাম, ত্রিভুজে যদি আমি এরকম একটা অ্যাক্সিস ইমাজিন করি যে ঠিক এই বরাবর, তাহলে এই বরাবর আমি যদি 180 ডিগ্রি ঘোরাই তাহলে ঠিক এই পয়েন্টটা এখানে শিফট হয়ে যাবে, এই এখানকার সমস্ত পয়েন্ট এইভাবে শিফট হয়ে যাবে। তার মানে এটাও তো একটা C2 অ্যাক্সিস, তাই না? 180 ঘোরালে সেম পাচ্ছি। তার মানে একটা মলিকিউলের মধ্যে বা একটা স্ট্রাকচারের মধ্যে মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি থাকতে পারে। এটা আমরা দেখলাম, এখানে C3 অ্যাক্সিস আছে, C2 অ্যাক্সিস আছে, এখানেও C4 অ্যাক্সিস আছে, C2 অ্যাক্সিস আছে। বেশ, এবার দেখ এই ঘনকটায় আমি যে অ্যাক্সিস অফ সিমেট্রি পাচ্ছি আমি মিনিমাম 90 ডিগ্রি ঘোরালে সেম পাচ্ছি, কিন্তু 90 ডিগ্রির কম যে কোনো অ্যাঙ্গেলেই আমি যদি ঘোরাই তাহলে আর একই পাবো না, তাই না? না। কিন্তু এবার একটা গোলকের কথা চিন্তা কর, আমি একটা ইমাজিনারি অ্যাক্সিস টানলাম এই বরাবর, আমি যদি এই অ্যাক্সিস বরাবর খুব সামান্য পরিমাণও ঘোরাই তাহলেও তো আমি সেম সেম ছবি পাবো, তাই না? খুব সামান্য যদি ঘোরাই, তার মানে থিটাটা টেন্স টু 0 হলেও আমি সেম স্ট্রাকচার পাচ্ছি, ছবি পাবো। তার মানে এই অ্যাক্সিসটাকে আমি তখন কি বলবো, C360 থিটাটা যেটা টেন্স টু 0, তাই না? এবার কোন একটা ভগ্নাংশের নিচে 0 থাকলে টোটালটা ইনফিনিটি হয়ে যায়, সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এটা একটা সি ইনফিনিটি অ্যাক্সিস হয়ে গেল না? বেশ, তার মানে এটাকে আমি যদি খুব সামান্য পরিমাণেও ঘোরাই তাহলে সেম পাচ্ছি, আর এখানে মিনিমাম 90 ডিগ্রি ঘোরাতে হচ্ছে আমাকে সেম পেতে গেলে, ওই জন্যই এটা বেশি সিমেট্রিক। অন্যভাবে যদি বলি, এইখানে আমি এই বরাবর একটা আমি সি ইনফিনিটি অ্যাক্সিস পাচ্ছি, তাই তো? এটা একটা সি ইনফিনিটি অ্যাক্সিস। আমি এই গোলকের মধ্যে যদি যে কোনো দিক থেকে অ্যাক্সিস আমি টানি সবই সি ইনফিনিটি অ্যাক্সিস, তাই না? আমি গোলকের উপর থেকে এই এই যে অ্যাক্সিসটা টানলাম এটাও তো সি ইনফিনিটি অ্যাক্সিস, এটাও সি ইনফিনিটি অ্যাক্সিস, এটাও এটাও। তার মানে ইনফাইনাইট সংখ্যক সি ইনফাইনাইট অ্যাক্সিস আছে, কিন্তু এখানে 4টে C4 অ্যাক্সিস আছে। এখানে ইনফাইনাইট সংখ্যক অ্যাক্সিস অফ সিমেট্রি রয়েছে, কিন্তু এখানে ফাইনাইট সংখ্যক রয়েছে, ওই জন্যই এটা বেশি সিমেট্রিক। বুঝা গেল? বেশ, এই তো গেল অবজেক্ট নিয়ে বা জিওমেট্রিক্যাল ফিগার নিয়ে। এবার আমরা অ্যাকচুয়াল মলিকিউলে আসি, যেখানে আমরা দেখব মলিকিউলে কি কি টাইপের সিমেট্রি, মানে অ্যাক্সিস অফ সিমেট্রি কিভাবে থাকে মলিকিউলের মধ্যে। আমি একটা মলিকিউল আঁকছি BF3। স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার ভালো করে মনে থাকলে বোঝা যাবে যে এর স্ট্রাকচার হচ্ছে এরকম BF3।
এফ এফ একটা ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, তার মানে এই তিনটে ফ্লুরিন সব একই তলে আছে। হ্যাঁ তাহলে এর মধ্যে কি ধরনের অ্যাক্সিস অফ সিমেট্রি আছে? কি ধরনের অ্যাক্সিস অফ সিমেট্রি এর মধ্যে আছে? আমি যদি বোরন বরাবর এরকম একটা ইমাজিনারি অ্যাক্সিস পাস করি, করে সেটাকে কত ডিগ্রি ঘোরালে এই ফ্লুরিনটা ঘুরে গিয়ে এখানে চলে যাবে? 120 না? 120 সেটা কি বোঝা যাচ্ছে? অ্যাঙ্গেলটা 120। এরকম একটা যদি ছবি থাকে, এই যে এই তিনটে অ্যাঙ্গেল যদি সমান হয়, হ্যাঁ তাহলে প্রত্যেকটা হ্যাঁ অ্যাঙ্গেল 120 হয়। 120 টোটালটা হ্যাঁ একটা সেন্টার রেসপেক্টে ওভারঅল পুরোটা তো হয় 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি তাহলে এটা বাই 3, তাই না? তিনটে সমান ভাগে ভাগ করছে, তার মানে বাই 3, তার মানে 180, সরি 120। তার মানে এই ফ্লুরিনকে যদি ওই ফ্লুরিনের উপর যেতে হয় তাহলে একে মিনিমাম 120 ডিগ্রি ঘোরাতে হবে। তাহলে এই অ্যাক্সিসটার নাম কি? সি কত? 3 না? হ্যাঁ সি 360 বাই থিটা, থিটা এখানে 120, তার মানে এটা C3, 120 C3 অ্যাক্সিস। ক্লিয়ার? হুম আর কি কোনো অ্যাক্সিস আছে এখানে? সিমেট্রি অ্যাক্সিস নেই। আছে। কেউ যদি বলে আমি মলিকিউলটা আমি অ্যাক্সিসটা এইভাবে টানবো যেটা বোরন এবং ফ্লুরিনকে কন্টেইন করবে, তাহলে এই বরাবর সে যদি পুরো 180 ডিগ্রি রোটেশন দেয়, তাহলে এই ফ্লুরিনটা ঘুরে গিয়ে ওর উপর পড়বে, তাই তো? আর এই ফ্লুরিন তো একটা অ্যাটম, জাস্ট একটা গোল স্ফিয়ার, ঠিক আছে? অ্যাটমের মতো একটা বল ধর, সে বলটা তো ঘুরে গেলে সে সিমেট্রি কি হবে? বোরন একটা অ্যাটম, একটা বলের মতন, এটাও তো সে ঘুরে গেলে সেই সেমই হবে। তার মানে এই ফ্লুরিনটার রিফ্লেকশন না, এই ফ্লুরিনটা ওখানে চলে যাবে যদি আমি 180 ডিগ্রি ঘোরাই, তাই তো? হ্যাঁ তার মানে এটা একটা C2 অ্যাক্সিস। তাহলে C2 অ্যাক্সিস। তাহলে এই একটা C2 অ্যাক্সিস পেলাম একটা বোরন ফ্লুরিন বন্ড বরাবর, তাহলে তো এই বোরন ফ্লুরিন বরাবর একটা C2 অ্যাক্সিস থাকবে, এই সোজা, হ্যাঁ তাই না? হ্যাঁ এইভাবে থাকবে। 180 ঘোরাবো, হ্যাঁ তেমনি 180 এইভাবে ঘুরবে। একটা থাকবে, তাই না? তাহলে একটা C3 অ্যাক্সিস আছে এর মধ্যে, আর তিনটে C2 অ্যাক্সিস আছে, তাই তো? দেখ এখানে ওটাই দেখানো হয়েছে, এই যে লেখা আছে, এই যে একটা C3 আর তিনটে C2। C3টা পাস করছে শুধু বোরন দিয়ে, আর প্রত্যেকটা C2 পাস করছে এক একটা বোরন ফ্লুরিন বন্ড বরাবর। ক্লিয়ার? বেশ, একটা টাইপ অফ সিমেট্রি আমরা পড়লাম। সেকেন্ড টাইপ অফ সিমেট্রি হচ্ছে প্লেন অফ সিমেট্রি। এটা খুব কাজে লাগে। প্লেন অফ সিমেট্রি বলতে বোঝায় যে মিরর প্লেন বা প্রতিসাম্য তল। তার মানে আমি যদি অর্ধেক করে তাকে কাটি, এ পাশে যা পড়বে তার রিফ্লেকশন এ পাশে পড়বে, মিররের মতো, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দিই, ধর তোর নামের প্রথম অ্যালফাবেটটাই নিলাম ডি, ঠিক আছে? একে যদি তুই এই বরাবর একটা প্লেন দিয়ে কাটিস, একটা তল, হ্যাঁ একটা ইমাজিনারি তল আর কি, ইমাজিনারি প্লেন, তাহলে এই পার্টের রিফ্লেকশন এই পাশে পড়ছে তো। হ্যাঁ মনে মনে মাঝখানে একটা আয়না রাখলে অর্ধেকটা কেটে দিয়ে যদি আয়না রাখি তাহলে পুরোটা পেয়ে যাবো এরকম। হ্যাঁ পেয়ে যাবো। তার মানে এটাই হচ্ছে প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল। এবার মলিকিউলের মধ্যে দেখি, যে BF3 মলিকিউলের কথা আমরা বলছিলাম, সেই BF3 তে যদি আমি ওই তলটা, হ্যাঁ এই বরাবর দিই, এই বরাবর আমি একটা তল দিই, মনে কর ছুরি দিয়ে কেটে দিচ্ছি সেই বরাবর, তাহলে এই পাশের রিফ্লেকশন এই পাশে পড়বে, তাই তো? তার মানে এটা একটা প্লেন অফ সিমেট্রি বা এটা একটা সিগমা, তাই তো? তেমনি এই বোরন ফ্লুরিন বন্ড বরাবর যখন হলো, এই বরাবর হবে, এই বরাবর হবে, তাহলে এর মধ্যে তিনটে সিগমা আছে, তাই তো? হ্যাঁ 3টে সিগমা।
আরো একটা সিগমা কিন্তু এর মধ্যে আছে। সেটা কোথায় আছে? মনে কর প্রত্যেকটা অ্যাটম তো বলের মতন গোল। এটা একটা বল, এটা একটা বল, হুম এবং সবকটা বল একই প্লেনে আছে, তাই তো? হুম হ্যাঁ আমি যদি এমন একটা প্লেন বা তল পাস করি যেটা প্রত্যেকটা বলকে মাঝ বরাবর কাটবে, আমি হুম এই বলগুলোকে যদি এইভাবে লিখি তাহলে এমন একটা প্লেন এভাবে টানবো যেটা এই প্রত্যেকটা বলের মাঝ বরাবর কাটবে। ধর হুম এই তিনটে এফ রয়েছে আর এই মাঝখানে বি রয়েছে, তাহলে এমন একটা তল আমি টানতে পারি যেটা প্রত্যেকটাকে এরকম মাঝখান দিয়ে কাটছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে তার অর্ধেকটা উপরে পড়বে বলের আর বাকি অর্ধেকটা নিচে পড়বে, হুম যেটা নিচে একটা পড়বে একটা অন্যটার রিফ্লেকশন তো। হুম তার মানে এমন একটা ইমাজিনারি প্লেন এখানে আছে এখনো, যেটা চারটে অ্যাটমকেই কন্টেইন করছে, বোরন এবং হুম তিনটে ফ্লুরিন সবগুলো দিয়েই পাস করছে একটা প্লেন, হ্যাঁ হুম এবং সেটাই হচ্ছে মলিকিউলার প্লেন। মলিকিউলটা যে তলে আছে সেই তল বরাবরই সেই প্লেনটা রয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এইভাবে 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 এইভাবে। তার মানে এখানে তিনটে সিগমা আছে এবং একটা সিগমা ড্যাশ লিখেছি কারণ সেটা অন্য টাইপের প্লেন, তাই তো? হুম সিগমা যে তিনটে করলাম সেটা পাস করছে দুটো অ্যাটমের মধ্যে দিয়ে, প্রত্যেকটা সিগমা হুম পাস করছিল বোরন এবং ফ্লুরিনের মধ্যে দিয়ে, আর সিগমা ড্যাশ যেটা সেটা পাস করছে চারটে অ্যাটম দিয়েই, তাই তো? হ্যাঁ হুম এটাকেই বলা হয় স্লাইস কাট। এরকম রুটি এরকম রাখলে এই বরাবর কাটা, স্লাইস কাট বলা হয়। হুম হুম তো ওই জন্যই এই প্লেনটা ওরকমই, তাই এটাকে বলা হয় স্লাইস কাট প্লেন। ঠিক আছে, হুম বেশ, প্লেন অফ সিমেট্রি হলো। আচ্ছা, আমি যে কোনো একটা জিওমেট্রিক্যাল ফিগার আঁকি, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি কতগুলো আছে বলবি? এই যে একটা ছবি, এর মধ্যে কতগুলো প্লেন অফ সিমেট্রি আছে? কতগুলো প্লেন অফ সিমেট্রি আছে এর মধ্যে? চারটে আমি প্রত্যেকটা কর্নারের নাম দিচ্ছি, এ, বি, সি, ডি, ই, এফ, জি। এবার বল প্লেনটা কোথা দিয়ে পাস করবি? চারটে বললি যে, এবার বল কোন 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 জায়গা দিয়ে পাস করবে প্লেন গুলো? হুম? চারটে সবগুলো মানে মিররের মতো আমি যদি এইভাবে কোনো প্লেন টানি হুম তাহলে এই পার্টের রিফ্লেকশন ও পাশে পড়বে, একই এই এ পাশেও পাশে যে অপাশেও তাই। পড়বে তাহলে এটা একটা প্লেন হলো। হ্যাঁ হুম কিন্তু যদি আমি, ওটা মাঝ বরাবর দাঁড়াও, যদি আমি এই বরাবর টানি তাহলে কি এই পাশেও যে এ পাশেও তাই আছে নাকি? এই পাশ নেই তো। না নেই তাহলে এটা আমার মিরর প্লেন হলো না। হবে না এটা তাহলে আর কোথায় হবে? হুম, এই বরাবরও হবে না, কারণ এ পাশে তো এইখানে এই না জিনিস না আছে, এ পাশে তো এই নেই, হবে না, হুম, তাই তো? তাহলে একটা একটা, একটা আর যদি এই স্ট্রাকচারটা 3D হয় তার মানে এটা এর মধ্যে দিয়ে একটা স্লাইস কাট যাবে যেটা টোটাল সবকিছুকে অর্ধেক অর্ধেক করে কেটে দেবে, তাই তো? হুম বেশ, আর হুম যদি এটা 2D হয় তার মানে এর মধ্যে কোনো স্লাইস কাট নেই, এই একটাই, হুম হুম মানে যেটা এই বরাবর রাখলাম এটা। ঠিক আছে, হ্যাঁ হুম বেশ। থার্ড টাইপ অফ সিমেট্রি হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, আই। এটা মলিকিউলের মধ্যে হয় থাকবে না হয় থাকবে না। মানে এটা যেমন সেন্টার অফ সিমেট্রি, সরি, আগের সিমেট্রি গুলো প্লেন অফ সিমেট্রি বা অ্যাক্সিস অফ সিমেট্রি একটার বেশিও থাকছিল, কিন্তু এই সেন্টার অফ সিমেট্রি হচ্ছে এমন হুম সিমেট্রি যে হয় থাকবে না হয় থাকবে না, হয় আই আছে বা আই নেই। থাকবে বেশ, হুম যেমন এই মলিকিউলটা আমি আঁকলাম, একটা 4 মেম্বার রিং,
এখানে উপর নিচে দুটো হাইড্রোজেন, হাইড্রোজেন মিথাইল, হাইড্রোজেন হাইড্রোজেন, মিথাইল হাইড্রোজেন। আই হচ্ছে এর আমি যে কোনো একটা কর্নার নিলাম, এই এখানে মিথাইল আছে, সেইটা নিয়ে যদি আমি এখানে আসি, এই মাঝ অব্দি আসলাম, এসে উল্টো দিকে এগিয়েও যদি আমি সেম জিনিস পাই, তাহলে বলবো তার মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে, এবং এটা সবগুলো অ্যাটমের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হতে হবে। যেমন আমি এই হাইড্রোজেন নিয়ে যদি মাঝখানে আসি, গিয়ে নিচের দিকে হাইড্রোজেন পাবো, সবকিছু দেখ, এখান থেকে আসলে এই নিচে এখানে পাবো, এই হাইড্রোজেনটা ওপাশে গিয়ে নিচের দিকে গিয়ে এই হাইড্রোজেন, সবকিছু ম্যাচ করে যাবে। এটাই হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, ঠিক আছে? যেমন একটা ছবি যদি আমি বলি, আরেকটা এরকম ছবি আঁকি, এভাবে না, এই একটা মলিকিউল আছে, 3 মেম্বার রিং, উপরে মিথাইল, নিচে মিথাইল, উপরে মিথাইল, নিচে মিথাইল। এটার মধ্যে কিন্তু কোনো আই নেই, মানে সেন্টার অফ সিমেট্রি নেই। কেন? তুই বলবি যে দাদা এর মধ্যে তো এখান থেকে একটা সেন্টার অফ সিমেট্রি আসছে, এখান থেকে এটাও আসছে, তাহলে তো সেই উপর থেকে গেলে মাঝখানে তো একটা পয়েন্ট পাচ্ছি, তাই না? কিন্তু না, এখানে উপরে আছে মিথাইল, নিচেও মিথাইল, ঠিক আছে, এখানে মিথাইল, তার এখানে মিথাইল পাচ্ছি, কিন্তু এখানে কিছু নেই মানে কিছু দিইনি, মানে এখানে নিশ্চয়ই দুটো হাইড্রোজেন ছিল, উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন ছিল, তাই তো? তারও তো কিছু রিফ্লেকশন পেতে হবে কোথাও, তাই না? সেসব তো পাচ্ছি না, পাওয়া যাবে না, যাবে না, তাহলে এর মধ্যে সেন্টার অফ সিমেট্রি নেই। আরেকটা মলিকিউল আমি আঁকি, CH3, এটা হচ্ছে সিস বিউটিন, তাই তো? সিস টু বিউটিন, তাই না? এটার মধ্যে কি আছে সেন্টার অফ সিমেট্রি? এই মিথাইল ধরে যদি মাঝখানের দিকে যাই, ওপাশে গেলে মিথাইল পাবো? পাবো না। না, এপাশে হাইড্রোজেন, ওপাশে গেলেও আমি হাইড্রোজেন পাবো না, তাই তো? তাহলে এর মধ্যে আই নেই, তাই তো? কিন্তু যদি আমি ট্রান্স টু বিউটিন নিতাম, তাহলে ওই পাশে ওই পাশে তো সেম মতো। CH3, হাইড্রোজেন, হাইড্রোজেন, তাহলে এবার পেতো, এবার পাওয়া যেত তো, তাই না? যেত। তার মানে ট্রান্স টু বিউটিনে আই আছে, সিস টু বিউটিনে নেই, তাই তো? তাহলে সিস টু বিউটিন বেশি সিমেট্রিক না ট্রান্স টু বিউটিন বেশি সিমেট্রিক? ট্রান্স, মানে তো ট্রান্স। বেশ, যার মধ্যে যত বেশি সিমেট্রি এলিমেন্ট সে তত সিমেট্রিক। ওকে, বেশ। এখানে যেমন BF3 দেখানো হয়েছে, BF3 এর মধ্যে কোনো আছে কিনা দেখ। BF3 এর মধ্যে এই এফ বরাবর যদি আমি সেন্টারের দিকে এগোই, এগিয়ে যদি এইদিকে এগোই, তাহলে তো আর কোনো আমি এফ পাচ্ছি না, তাই না? তার মানে এর মধ্যে কোনো আই নেই, সেন্টার অফ সিমেট্রি নেই, ঠিক আছে? বেশ, এটার মধ্যে আছে উপরে মিথাইল, নিচে নামবো, নিচে নেমে নিচে মিথাইল, ঠিক আছে, সবগুলো চেক করতে হবে। একটাও যদি না মেলে তার মানে নেই। হাইড্রোজেন, হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এর মধ্যে, তার মানে এর মধ্যে আই আছে, আই আছে, আছে। এবার C2 অ্যাক্সিস দেখবো, মানে অ্যাক্সিস অফ সিমেট্রি দেখবো। দেখ এখান থেকে একটা C2 অ্যাক্সিস পাস করছে এই বরাবর, C2 অ্যাক্সিস মানে 180 ডিগ্রি ঘোরানো, এই বরাবর 180 ডিগ্রি ঘোরালে এই হাইড্রোজেনটা ঘুরে এর কাছে যাবে, ওই হাইড্রোজেনটা ঘুরে আবার এখানে চলে আসবে, সেম থাকবে। এই হাইড্রোজেনটা ঘুরে গিয়ে ওপাশে নিচে চলে যাবে,
একটা একটা ইমাজিনেশনের ব্যাপার আছে। এখানে উপরে ছিল, হুম, যদি 180 ডিগ্রি এই ছবিটা এভাবে ঘুরিয়ে দিই, ঠিক আছে? হুম, তাহলে এটা কিন্তু ওপাশে নিচে হুম, যাবে। মনে মনে একটা ঘুড়ির মতন চিন্তা করতে হুম, পারিস, যে একটা ঘুড়ি, এখানে উপরে একটা তুই কাঠি এরকম দিয়ে রেখেছিলি, এখানে একটা কিছু দিয়ে রেখেছিলি, সেটাকে যদি এভাবে ঘুরিয়ে দিস, সেটা কিন্তু ওপাশে গিয়ে নিচে পড়বে, তাই না? ও, হুম, তাই তো? এইভাবে যদি ঘুরিয়ে দিস, হ্যাঁ, হ্যাঁ, আর এই পাশে যেটা নিচে ছিল, সেটা ঘুরিয়ে দিলে ওপাশে গিয়ে উপরে পড়বে। হুম, তার মানে সব তো ম্যাচ করে যাচ্ছে, মিথাইল ওখানে গিয়ে আবার মিথাইল হয়ে যাচ্ছে, হাইড্রোজেন হাইড্রোজেন এসবগুলো ম্যাচ করে যাচ্ছে, তার মানে এর মধ্যে C2 অ্যাক্সিস আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হুম, বেশ, C4 অ্যাক্সিস কি আছে? 90 ডিগ্রি কোনোভাবে ঘোরালে সেম পাবো? 90 ডিগ্রি ঘোরালে আমি যদি এইভাবে দিই, 90 ডিগ্রি ঘোরালে এই হাইড্রোজেন মিলবে, এটা তো 90 ডিগ্রি ঘোরালে হ্যাঁ, এখানে চলে আসবে, কিন্তু এই হাইড্রোজেন এখানে আসলে তো মিথাইল মিলছে না, মিথাইল মিলবে না। তার মানে এর মধ্যে C4 নেই, এটা একটা C4 না, হুম, ঠিক আছে? এবার এর মধ্যে হুম, প্লেন অফ সিমেট্রি কি আছে? প্লেন অফ সিমেট্রি, হুম, মলিকিউলটাকে যদি আমি এইভাবে এইভাবে যদি আমি একটা প্লেন নিই, এইভাবে যদি একটা প্লেন, হুম, এইভাবে একটা তল নিলাম, হুম, এইভাবে কাটলাম, তাহলে এই পাশের রিফ্লেকশন আর ওই পাশের রিফ্লেকশন কি সেম? এই পাশের না, পার্টের ছবি ওপাশে, কারণ এখানে উপরে হাইড্রোজেন, এখানে উপরে তো মিথাইল, রিফ্লেকশন হলো না, হ্যাঁ, হুম, তার মানে এটা আমার প্লেন অফ সিমেট্রি নয়, এটা একটা সিগমা নয়। কিন্তু যদি উল্টোটা করতাম, এইভাবে যদি কাটতাম, তার মানে এরকম 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 কাটলে দুপাশে সেম না, হ্যাঁ, তার মানে এটা একটা সেম, প্লেন অফ সিমেট্রি, রাইট? হুম, বেশ, তার মানে মোটামুটি সিমেট্রি বোঝা হয়ে গেল। হ্যাঁ, এবার এইগুলো বাড়ির কাজ করে দেখবি, যে এর মধ্যে কি কি সিমেট্রি এলিমেন্ট আছে। আই, হুম, সি, মানে C2 C3 C4 কত কি আছে, তারপরে সিগমা আছে কি না, থাকলে কতগুলো আছে, বিএফসি তো করেই দিলাম, এটা বেনজিন হুম, হুম, করে দেখবি, ঠিক আছে? হুম, CH3 এর স্ট্রাকচার কেমন? মিথেন যেমন, মিথেন তো এরকম চতুস্থলকীয় টেট্রাহেড্রাল, তাই তো? হুম, এরকম, তো এই হাইড্রোজেন গুলো ধর ক্লোরিন হয়ে গেছে, হয়ে হুম, গেল CH Cl3, হুম, CH Cl3। হুম, CH3, এর মধ্যে দিয়ে কেমন কি অ্যাক্সিস পাস করবে, যেমন একটা দেখিয়ে দিই, এই বরাবর যদি আমি একটা অ্যাক্সিস টানি এবং 180 ডিগ্রি ঘোরাই, তাহলে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা একটা C3 অ্যাক্সিস, এটা একটা, ঠিক আছে? হুম, হুম, তার মানে বেনজিনের মধ্যে এই বরাবর একটা অ্যাক্সিস আছে, এই বরাবর একটা অ্যাক্সিস আছে, এই বরাবর একটা অ্যাক্সিস আছে, এই বরাবর একটা আছে, এই বরাবর একটা আছে, এই বরাবর একটা আছে, দেখবি এক এক করে, ঠিক আছে? হুম, বেশ, এখানে একটা জিনিস দেখাই, symmetry element of benzene। এই যে বেনজিন দেখা যাচ্ছে,
তাই তো? হুম। এটাই বেঞ্জিন তো? হ্যাঁ। এর মধ্যে একটা C6 অ্যাক্সিস আছে। C6 C6 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি না? হ্যাঁ 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি রোটেশন করলে আগে যা ছিল এখনো সেম। হুম। এই যে 60 ডিগ্রি ঘুরে গেল। একটা সিগমা প্লেন আছে, মিরর প্লেন আছে। এই যে সব এখানে দেখানো হয়েছে একবারে। দেখ প্লেন অফ সিমেট্রি গুলো দেখানো হয়েছে। হুম, দেখতে পেলি? ওখানে যেমন দেখাচ্ছিল। হ্যাঁ পেয়েছি। এই যে সব প্লেন অফ হুম সিমেট্রি এক একটা, তাই না? এই যে হুম একটা প্লেন অফ হুম, সিমেট্রি। সবগুলো। C2 অ্যাক্সিস গুলো এই দেখ এইভাবে দেখানো হয়েছে, কোন বরাবর C2 অ্যাক্সিস আছে। ঠিক আছে? হুম শো অল সিমেট্রি এলিমেন্টস। এই যে C2 দেখাচ্ছে একটা, এই সব দেখা হুম যাবে এইভাবে। ঠিক আছে? হুম বেশ, তো এই পার্টটা একটু ইমাজিনেশনের বিষয়, কত রকম কি সিমেট্রি এলিমেন্ট আছে। ঠিক আছে? হুম এগুলো তাহলে করবি একা একা। হুম বেশ, এরপর আসছে আস্তে আস্তে আমরা স্টিরিওকেমিস্ট্রিতে ঢুকবো। বেশ, আরেকটা জিনিস আমরা জেনে নিই, পিপিএল কি বা প্লেন পোলারাইজড লাইট কি। ক্লাস 11 একটু ছিল, সেটা জানতে গেলে আগে জানতে হবে কাইরাল কম্পাউন্ড কি। প্রথমে দেখি কাইরাল কার্বন কি জিনিস। কাইরাল কার্বন হচ্ছে, কার্বনের তো 4টে ভ্যালেন্সি থাকে, সেই কার্বনের 4টে হুম ভ্যালেন্সি মানে 4টে গ্রুপে যদি ডিফারেন্ট হয়, এখানে ধর মিথাইল আছে, এখানে ধর হাইড্রোজেন আছে, এখানে ধর ক্লোরিন আছে, এখানে ধর ওইচ আছে, 4টে ডিফারেন্ট গ্রুপ, তাহলে এই কার্বনকে বলা হয় হুম কাইরাল কার্বন, এবং এই কম্পাউন্ডটা হচ্ছে কাইরাল। ঠিক আছে? হুম হুম এবার জানতে হবে প্লেন পোলারাইজড লাইট কি, তার সঙ্গে এই কাইরাল কম্পাউন্ডের সম্পর্ক কি। মনে কর এখান থেকে আমি লাইট পাঠাচ্ছি, বিভিন্ন রকম লাইট পাঠাচ্ছি। হুম এই স্লিটটার কাজ হচ্ছে, যত রকম আমি অনেক রকম লাইট পাঠাচ্ছিলাম, সমস্ত লাইটের মধ্যে যেগুলো ঠিক এই স্লিটটা পাস করবে, এ শুধু তাদেরকে অ্যালাউ করবে। অনেকগুলো ওই দূর থেকে কিছুটা আসছিল, এই সামনে থেকে কিছুটা আসছিল, মাঝখান থেকে কিছুটা আসছিল, কিন্তু যেগুলো হুম, ঠিক এই স্লিটের উপরে পড়বে, তাহলে বেরোনোর সময় কি ওরা একটা প্লেন একটা তল বরাবর বেরোবে না? হ্যাঁ তাই তো? তার মানে হুম এটা একটা তল, এটা একটা প্লেন হিসেবে লাইটটা বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে। এবার সামনে আমি একটা টেস্ট টিউব রেখেছি, যার মধ্যে কাইরাল কম্পাউন্ড রয়েছে। এই যে কাইরাল কম্পাউন্ড দেখালাম, এরকম একটা ধর এই কম্পাউন্ডটা রয়েছে কাইরাল কম্পাউন্ড। হুম তাহলে কি হয়, হুম যে তলে এই লাইটটা আসছিল, ধর এখান থেকে পাস করার পর লাইটটা এই বরাবর এইভাবে 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 এগোচ্ছিল, যখন এই কাইরাল কম্পাউন্ডটাকে পাস করবে তখন এই তলটা চেঞ্জ হয়ে যাবে, ঘুরে ধর এইভাবে তখন যাওয়া শুরু করছে। ও, হুম অর্থাৎ এই লাইটের তলটাকে সে ঘুরিয়ে দেবে, প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘুরিয়ে দেবে। প্লেন পোলারাইজড এই জন্যই বলা হচ্ছে যে একই প্লেনে আমি তো বিভিন্ন রকম প্লেন থেকে, বিভিন্ন রকম তল থেকে, বিভিন্ন পয়েন্ট থেকে আসছিল, সেগুলোকে আমি একই প্লেনে নিয়ে আসলাম, তাই প্লেন পোলারাইজড লাইট। এই লাইট যে তলে আসছিল কাইরাল কম্পাউন্ডের মধ্যে ঢোকার আগে, কাইরাল কম্পাউন্ড থেকে বেরিয়ে সেই লাইটের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বরাবর আসছিল হুম এখন ওই বরাবর যাচ্ছে। মনে কর একটা হুম স্ফিয়ার আঁকি, এই প্লেন বরাবর যাচ্ছিল, ঠিক আছে? টেস্ট টিউবের হুম মধ্যে ঢুকলো লাইট গুলো, টেস্ট টিউব থেকে যখন বেরোলো তখন দেখা যাচ্ছে সেই এই সোজাসুজি আর নেই, ও এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, বা এরকম হয়ে গেছে, বা এরকম হয়ে গেছে, আলটিমেটলি হুম, প্লেনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বোঝা গেল? হুম বেশ, তো যে সমস্ত কম্পাউন্ড এই প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘোরাতে পারে, তাদেরকে বলা হয়
কাইরাল কম্পাউন্ড। এবার ঘোরাতে পারে। কারেক্ট। এবার এই প্লেন বরাবর যাচ্ছিল, এটা ঘুরে এটা কোন দিকে ঘুরলো বলতো? রাইট দিকে, ডান দিকে ঘুরলো না? এটা আর এটা দেখ, এটা থেকে এটা হলো, ডান দিকে ঘুরলো। ডান দিকে এটা মানে বলা হয় যে পজিটিভ দিকে ঘুরলো, পজিটিভ রোটেশন। আর অপোজিট দিকে ঘুরলে নেগেটিভ রোটেশন। ঠিক আছে? বেশ, তার মানে প্লেন পোলারাইজড লাইটের তলকে পজিটিভ বা নেগেটিভ দিকে মানে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারে, তাই তো? পজিটিভ দিকে মানে ক্লকওয়াইজ, আর নেগেটিভ দিক বলতে অ্যান্টি ক্লকওয়াইজ বোঝাচ্ছি। বেশ, কাইরাল মলিকিউল প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘোরাতে পারে। যদি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে মলিকিউলটিকে বলা হয় প্লাস বা ডি, স্মল ডি। এই ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, মানে ডান দিকে যে ঘোরাতে পারে। যে দিকে ঘোরাচ্ছিল মানে সে ক্লকওয়াইজ ঘোরাচ্ছিল, সেটাকে আমি বলতে পারি এটা হচ্ছে, এটা প্লাস দিকে ঘোরায়, বা সেই কম্পাউন্ডটাকে আমি ডি বলতে পারি, এটা একটা ডি কম্পাউন্ড। এবং ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো মানে হচ্ছে সে ডান দিকে ঘোরে। তেমনি যদি অপোজিট দিকে ঘোরায়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়, তাহলে বলবো মাইনাস বা স্মল এল। এল মানে লিভো রোটেটরি, মানে বাম দিকে। ওকে, যেমন এক্সাম্পল এই কম্পাউন্ডটা, আর তার একদম মিরর ইমেজ দেখ এই কম্পাউন্ডটা, তাই না? বেশ, এই কম্পাউন্ডটাকে মেপে, মানে এই প্লেন পোলারাইজড লাইট মানে যে যন্ত্রে মাপা হয়, একটা যন্ত্র থাকে এই পাশে যে মাপে যে কত ডিগ্রি ঘুরলো, সেই যন্ত্রটার নাম হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার আমাকে বলে দেবে যে কত ডিগ্রি কোন দিকে ঘুরেছে। ওকে, তো পোলারিমিটার দিয়ে মেপে পাওয়া গেল যে এইটা ডান দিকে ঘোরায়, প্লেন পোলার, এই কম্পাউন্ডটা প্লেন পোলারাইজড লাইটের তলকে ডান দিকে ঘোরায়। তাই এর নামের আগে, এটা হচ্ছে গ্লুকোজ, তার নামের আগে আমি প্লাস দিলাম। ওকে, ডান দিকে ঘোরায় তাই। এবং কোন কম্পাউন্ড যদি প্লেন পোলারাইজড লাইটের তলকে ডান দিকে ঘোরায়, তাহলে সেই মলিকিউলের যে মিরর ইমেজ হবে, সেই মলিকিউলের যে মিরর ইমেজ হবে সে অপোজিট দিকে ঘোরাবে, তাই ওটা মাইনাস দিলাম। এই মলিকিউলটা প্লেন পোলারাইজড লাইটের তলকে ডান দিকে ঘোরায়, এটা বাঁ দিকে ঘোরায়, যেহেতু এটা এর মিরর ইমেজ। ওকে, বেশ, এবার এখানে আমি দুটো টার্ম ইউজ করেছি, ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল। কিন্তু আগে যেটা বললাম সেটা স্মল ডি স্মল এল। স্মল ডি মানে প্লাস, এই প্লাস দেওয়া মানেই এটা ক্যাপিটাল ডি, সরি স্মল ডি, আর এই মাইনাস দেওয়া মানে স্মল এল। তাহলে এই ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল এর মানে কি? দেখ, এই কম্পাউন্ডে কতগুলো কাইরাল সেন্টার আছে? এই সেন্টারটা কাইরাল কার্বন, চারদিকে চারটে ডিফারেন্ট গ্রুপ, একদিকে OH, একদিকে হাইড্রোজেন, একদিকে CHO, আর একদিকে এই সব, তাই তো? তার মানে চারদিকে চারটে ডিফারেন্ট, তার মানে ওই সেন্টারটা কাইরাল সেন্টার, এটা কাইরাল সেন্টার, এটাও কাইরাল সেন্টার, এটাও কাইরাল সেন্টার, এটাও কাইরাল সেন্টার, রাইট? চারটে কাইরাল সেন্টার। বেশ, এই কাইরাল সেন্টারের রেসপেক্টে লাস্ট যে কাইরাল সেন্টারটা আছে, তাতে যে যে দুটো গ্রুপ হরাইজন্টালি থাকবে, তাদের মধ্যে যে বড় গ্রুপটা, সে যদি ডান দিকে থাকে তাহলে ডি, এখানে সে বাঁ দিকে আছে তাই এল। এই ডিএল নোমেনক্লেচারের উপর আমার ইউটিউবে একটা ভিডিও আছে, আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেটা দেখে নিস। হ্যাঁ, ডিটেলসে আছে সেখানে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল কখন হয়, স্মল ডি স্মল এল কখন হয়। ওকে, তাদের প্লেন পোলারাইজড লাইটও বোঝানো আছে ভালো করে। দেখ, যেমন এই মলিকিউলটা যদি আমি প্লেন পোলারাইজড লাইটের মধ্যে দিয়ে এখানে মলিকিউলটা রেখে, মলিকিউলের সলিউশন রেখে আমি যদি প্লেন পোলারাইজড লাইট পাস করাই, আমাকে পোলারিমিটার বলছে যে এ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় প্লেন পোলারাইজড লাইটের তলকে, তাহলে নিশ্চয়ই এর নামের আগে মাইনাস বসবে, এই যে মাইনাস। ঠিক আছে, এই স্ট্রাকচারটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার, এটা পড়েছিস বোধহয়, বায়োমলিকিউলস পড়েছিস বললি, ফ্রুক্টোজের স্ট্রাকচার এটা। বেশ, কাইরাল কম্পাউন্ড, ইন জেনারেল কম্পাউন্ড হ্যাভিং কাইরাল সেন্টার, যে মলিকিউলদের মধ্যে কাইরাল সেন্টার থাকবে ইন জেনারেল তারা কাইরাল মলিকিউল।
কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে। আগে যেটা হয় সেটা দেখে নি, ব্যতিক্রমটা পরে দেখছি। কাইরাল কম্পাউন্ড যার মধ্যে কাইরাল সেন্টার থাকবে সে কাইরাল কম্পাউন্ড। যেমন এইটা কাইরাল সেন্টার, তাই তো? তাহলে এটা কাইরাল মলিকিউল, ওকে? এটাও কাইরাল, কাইরাল তো? এই নাইট্রোজেনটা দেখ চারদিকে ডিফারেন্ট গ্রুপ আছে, তাহলে এটা কাইরাল নাইট্রোজেন, তাই তো? আচ্ছা, এই টাইপের কম্পাউন্ড হচ্ছে, এটাকে বলা হয় কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। অ্যামোনিয়াম সল্ট কেন বলছি? অ্যামোনিয়ার সঙ্গে H+ দিলে NH4+ তৈরি হয় তো, অ্যামোনিয়া প্লাস HCl, NH4+ Cl-, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই NH4 মানে নাইট্রোজেনের সঙ্গে 4টে হাইড্রোজেন যুক্ত হয়েছে আর Cl- আছে। নাইট্রোজেনের সঙ্গে 4টে হাইড্রোজেন যুক্ত না হয়ে যদি 4টে অন্য গ্রুপ যুক্ত থাকে, তাহলে এরা ওই অ্যামোনিয়াম টাইপের সল্ট বলবো এটাকে। অ্যামোনিয়াম হচ্ছে NH4+, তাহলে এটা একটা অ্যামোনিয়াম সল্ট। 4টে হাইড্রোজেন না, 4টে হাইড্রোজেন হলে এটাকে অ্যামোনিয়ামই বলতাম, রাইট? নাইট্রোজেনের রেসপেক্টে চারদিকে 4টে ডিফারেন্ট গ্রুপ, মাঝখানে প্লাস, আর একটা প্লাসটাকে নিউট্রালাইজ করার জন্য একটা নেগেটিভ। তো এটাও একটা কাইরাল কম্পাউন্ড, তাই তো? এখানে কাইরাল সেন্টার কাইরাল কার্বন না, কাইরাল নাইট্রোজেন। বেশ, যেসব মলিকিউলের মধ্যে একটাই কাইরাল সেন্টার আছে, যেসব মলিকিউলের মধ্যে একটাই কাইরাল সেন্টার আছে তাদের ক্ষেত্রে এই স্টেটমেন্টটা অলওয়েজ কারেক্ট। ইন জেনারেল কম্পাউন্ড হ্যাভিং কাইরাল সেন্টার তারাই হচ্ছে কাইরাল কম্পাউন্ড। একটা যদি কাইরাল সেন্টার থাকে তারা সব সময় কাইরাল হবে। কাইরাল হবে কি করে বুঝবো? প্লেন পোলারাইজড লাইটের মধ্যে দিয়ে পাস করাবো, প্লেন পোলারাইজড লাইট দেখবো যে এদেরকে 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 এরা সেই তলকে ঘুরিয়ে দিচ্ছে। ক্লিয়ার? বেশ, কিন্তু যদি মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকে, যদি একের বেশি কাইরাল সেন্টার থাকে, তাহলে আচ্ছা আরেকটা জিনিস, যে যারা প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘোরাতে পারে, হ্যাঁ, তাদেরকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্স মানে তো আলো, অপটিক্যালি অ্যাক্টিভ। আর যারা প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘোরাতে পারে না তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? ইনঅ্যাক্টিভ। আর যারা কাইরাল তারাই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর যারা কাইরাল নয় অর্থাৎ অ্যাকাইরাল তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তার মানে এখানে এই তিনটে কম্পাউন্ড তিনটেই অপটিক্যালি অ্যাক্টিভ, তাই তো? এবার অপটিক্যালি অ্যাক্টিভ হলে যে প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘোরাবে, এবার সে পজিটিভে ঘোরাবে না নেগেটিভে ঘোরাবে সেটা আমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, পোলারিমিটারে ফেলে দেখতে হবে, তাই না? সেটা তো আমার মুখস্থ করার কথা না বা জানারও কথা না। বেশ, যদি মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকে, একটা মলিকিউল তার যদি একের বেশি কাইরাল সেন্টার থাকে, তাহলে কিন্তু সে কাইরাল হতেও পারে নাও পারে। আবার বলছি, কোন একটা মলিকিউলের মধ্যে যদি একটা কাইরাল সেন্টার থাকে তাহলে সে অলওয়েজ কাইরাল, অলওয়েজ কাইরাল। কাইরাল মানে অলওয়েজ অপটিক্যালি অ্যাক্টিভ। যদি মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকে তাহলে অলওয়েজ কাইরাল নয়, কাইরাল হতেও পারে নাও পারে। যদি সেই মলিকিউলের মধ্যে প্লেন অফ সিমেট্রি যেটা পড়লাম সিগমা যেটা, বা সেন্টার অফ সিমেট্রি আই যদি থাকে, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সে, অর্থাৎ কাইরাল নয়। কিন্তু যদি না থাকে প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি, তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মানে সে কাইরাল, তাই তো? বেশ, তার মানে যে মলিকিউলের মধ্যে যদি একটা কাইরাল সেন্টার থাকে তাহলে সে সবসময় কাইরাল হবে। আর যদি একের বেশি কাইরাল সেন্টার থাকে এবং তার মধ্যে একের বেশি কাইরাল সেন্টার থাকলে আমি বলতে পারবো না যে অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, আমাকে চেক করতে হবে প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি আছে কিনা। যদি প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রির মধ্যে কোনো একটা থাকে তাহলে সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ সে প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘোরাবে না। আর যদি প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি কেউই না থাকে তাহলে সে অপটিক্যালি অ্যাক্টিভ, সে প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘোরাবে এবং সে কাইরাল। ক্লিয়ার এটুকু? মনে কর এই একটা কম্পাউন্ড আমি এঁকেছি, এই যে এই একটা আর এই একটা,
এই মলিকিউলের মধ্যে হ্যাঁ এইটার মিরর ইমেজই এইটা, তাই তো? এটার হ্যাঁ মিরর ইমেজ এটা তো। বেশ, এই মলিকিউলের মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি নেই। হুম এটাকে ফিশার প্রজেকশন বলে, জানিস? সেগুলো কি শিখেছিস? ফিশার প্রজেকশন বা জিগজ্যাগ এসব, শহর্স আহ, প্রজেকশন। ঠিক মনে নেই, আমরা জিগ জ্যাগ আর শিখেছিলাম। বেশ, এটা একটু দেখাই তাহলে, না হলে তোর এটাতে কনফিউশন হতে পারে হুম যে এটাও তো হুম সেন্টার অফ সিমেট্রি হতে পারে, যে মিথাইল এদিকে এসে সেন্টারে এসে উল্টো দিকে গিয়ে মিথাইল পাচ্ছি, ওইচ এখানে গেলে আবার হুম ওইচ পাচ্ছি, এইচ এইচ পাচ্ছি, তাহলে তো আই আছে মনে হচ্ছে, তাই না? হুম কিন্তু আই নেই এর মধ্যে, এটা ফিশারে দেখে বোঝা যাবে না। খুব সহজে আমি বলি, ফিশার থেকে বিভিন্ন প্রজেকশনে কনভার্ট করাটা, এই সেন্টার দুটো দুটো তো কার্বন, হুম মনে কর এইটা ফিশারে এইভাবে লেখা হয় যে এই দুটো গ্রুপ উপরের দিকে উঠে আছে, ঠিক আছে? এটা উপরে, এটা উপরে, হুম হ্যাঁ আর এইটা হচ্ছে নিচে। সিমিলারলি হুম এটা উপরে, এটাও উপরে, এটা নিচে। তাহলে এই ছবিটাকে আমি এভাবে আঁকতে পারি না, যে ও এইচ এইচ CH3 তো নিচে, হুম আর এই যে বন্ডটা, সেই বন্ডটা আমি এইভাবে দিলাম, দিয়ে এখানেও CH3 নিচে, এখানে এইচ, যেদিকে OH ছিল সেদিকেই এইচ, আর এদিকে OH। হুম এটাকে এভাবে লেখা যায়? হুম হ্যাঁ লেখা যায়। বোঝা যাচ্ছে তো কিভাবে আসছে? হ্যাঁ বুঝতে পারছি। হুম হুম এটাকে বলা হয় শহর্স প্রজেকশন। শহর্স প্রজেকশন বলতে বোঝায় যে একটা মলিকিউলকে বিভিন্ন ভাবে দেখা। তুই রাস্তায় দাঁড়িয়ে আছিস, তোকে বিভিন্ন দিক থেকে মানুষজন দেখছে, তোকে বিভিন্ন রকম দেখাবে। তো সেরকমই একটা মলিকিউলকে হুম বিভিন্ন হুম দিক হুম থেকে দেখা। দেখ, এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়ে গেছে। কেউ যদি এই মলিকিউলটাকেই এই উপর থেকে এখান থেকে দেখে, তাহলে সে কিন্তু আবার সেই হুম ফিশার প্রজেকশনের মতনই দেখতে পাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হুম হুম এখান থেকে যদি সে দেখে, এখান থেকে দেখলে হ্যাঁ এইভাবে। যাই হোক, তার মানে এটা অ্যাকচুয়ালি ওর 3D স্ট্রাকচার, তাই তো? হুম এর মধ্যে হুম এবার তুই দেখ কোনো কিন্তু তুই আচ্ছা, আরেকটা প্রজেকশনও বলে দিই এইভাবে, সেটাকে বলা হয় নিউম্যান প্রজেকশন। এটাও ক্লাস 11-এ ছিল, বলছি। এই মলিকিউলটাকে, হ্যাঁ, কেউ যদি এই বন্ডের সোজাসুজি, এই বন্ড তো এই বরাবর আসছে, কেউ এখানে চোখ রেখেছে, হ্যাঁ তাহলে সে হুম এই কার্বনটা দেখতে পাবে সামনে, হুম হ্যাঁ এবং কিন্তু এই তার পিছনের সে কার্বনটা সে আর দেখতে পাবে না, তাই না? না হুম ছায়ায় পড়ে যাবে, পেছনে পড়ে যাবে। কিন্তু আমি হুম যখন লিখবো, এবার আমি লিখবো যে এ কি দেখছে, আমি সেটা লিখবো। এ দেখছে এই কার্বনটা, সামনের কার্বনটা, পিছনের কার্বনটা তো সে হুম দেখতে পাচ্ছে না, কিন্তু আমাকে যেহেতু লিখতে হবে, তাই সেই জন্য পিছনের কার্বনটাকে এইভাবে গোল করে দেওয়া হয়। মনে করো যে এইটা হচ্ছে সেই কার্বনটা যেটা পিছনে আছে, ঠিক হুম আছে? হুম সামনের কার্বনে সে কি দেখছে? নিচের দিকে মিথাইল আছে, তাই তো? হ্যাঁ সে ডান দিকে দেখছে এইদিকে এইচ আছে, বাঁ দিকে দেখছে OH আছে, তাই না? হুম আর সেই পিছনের যে কার্বন ছিল, তাতেও নিচের দিকে মিথাইল আছে, তাই না? এই পিছনের কার্বনেও নিচের দিকে, হ্যাঁ তার হ্যাঁ মানে এই হ্যাঁ এই সেই দাগটা শুরু করবো আমি এখান থেকে, এর আশেপাশে কোনো জায়গা থেকে, এই যে ধর এখান থেকে শুরু করলাম, এরকম। এইদিকে এইচ, হুম মানে যেদিকে OH ছিল তার ঠিক পেছনে এইচ, যেদিকে OH ছিল তার ঠিক পেছনে এইচ, তার পেছনে ওই হুম আর এটা তেমন এখানে OH, তাই না? হুম এইভাবে দেখাটাকে বলা হয় নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশন। ও এবার দেখ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 3D তে মলিকিউলটা কেমন দেখতে। এবার তুই দেখ এর মধ্যে এবার কোনো তুই সেন্টার অফ সিমেট্রি পাচ্ছিস কিনা। OH বরাবর মাঝখানে গেলে এই পাশে আর কোনো OH পাচ্ছিস না।
মিথাইল বরাবর না। এইদিকে যদি তুই উঠিস, উপরে কোনো মিথাইল পাচ্ছিস না। ওকে, না। তুই এখানেও দেখ, হুম, এই হুম, মিথাইল বরাবর গেলে তুই ওপাশে উপরে কোনো মিথাইল পাচ্ছিস না। তার মানে এর মধ্যে অ্যাকচুয়ালি আই নেই কিন্তু, না। তাই তো? আর এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রিও তুই পাবি না। হুম, প্লেন অফ সিমেট্রি এইভাবে তুই কাটতে যাবি, ওএইচ এইচ হবে না। এই সোজা কাটতে যাবি, এদিকে ওএইচ এদিকে এইচ হবে না। হুম, তাই না? যেভাবে কাটতে চাই তেমনি হবে না। তার মানে এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি নেই। এবং এই মলিকিউলের মধ্যে কাইরাল সেন্টারও দুটো, তার মানে মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার, এবং এর মধ্যে কোনো হুম, প্লেন অফ সিমেট্রি নেই। তার মানে মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হবে। বেশ, এই মলিকিউলটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে এর যে মিরর ইমেজ, হ্যাঁ, কারোর মধ্যে প্লেন অফ সিমেট্রি সেন্টার হুম, অফ সিমেট্রি নেই, তাহলে তার মিরর মিরর ইমেজের মধ্যেও থাকবে না, তাই তো? হুম, তোর মধ্যে যা থাকবে তোর মিরর ইমেজের মধ্যেও তো তাই থাকবে। তাই এর মধ্যে থাকবে। কোনো যদি প্লেন অফ সিমেট্রি সেন্টার অফ সিমেট্রি না থাকে, এই মিরর ইমেজের মধ্যে কি করে আসবে? তাই না? একই রকম ভাবে। হুম, 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 তার মানে এর মধ্যেও প্লেন অফ সিমেট্রি সেন্টার অফ সিমেট্রি নেই, তার মানে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু আমরা বলেছিলাম যে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড প্লেন পোলারাইজড লাইটের তলকে যদি পজিটিভে ঘোরায়, অন্যটা তার মিরর ইমেজটা নেগেটিভে ঘোরাবে, তাই না? হুম, বেশ, এই দুটো হলো। কেউ যদি বলে যে আমি এটা ওইচটাকে এইদিকে লিখবো, এইচটাকে ওদিকে লিখবো, সেটাও তো একটা স্ট্রাকচার হয়, এর একটা আইসোমার হয়, তাই না? এই যে, হুম, বেশ, এটা তাহলে কি অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? কেউ এটা লিখলো, আর একজন বলল যে না আমার এটাও হবে না, আমি এই দুটোকে ওপাশে দেবো, এর মিরর ইমেজ নেবো আমি, ও এইচ এইচ হুম, ও এইচ এইচ মিরর ইমেজ নেবো, CH3। হুম, আচ্ছা, এই যে মিরর ইমেজ, এটা যে মিরর ইমেজ, এটা কি এটা কি একটা অন্যটার উপর সুপার ইম্পোজ করা যায়? সুপার ইম্পোজ জিনিসটা বুঝিস? হুম, সুপার ইম্পোজ মানে একটা অন্যটার উপর না, ধরে পুরো বসানো যায় কিনা, একটা অন্যটার উপর বসানো যায় পুরোটা না। বসানো যায় কিনা। যেমন তোকে কেউ বললো যে এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা এটা কি সুপার ইম্পোজ করে? তুই বলবি হ্যাঁ করে, কারণ এটাকে ঘুরিয়ে এর উপর বসানো যায়। না, হ্যাঁ করে তো, এইটাকে ধরে ঘুরিয়ে বসে, হ্যাঁ, ঘুরিয়ে বসানো যায়, হুম, পুরো হুম, ফিট হয়ে যাবে এর উপর, তার মানে এটা সুপার হুম, ইম্পোজ করে। হ্যাঁ, হ্যাঁ, বেশ, তোর দেখবি তোর দুই হাতের, দুটো হাতের যে পাতা যেটা, সেটা কিন্তু একটা অন্যটার উপর সুপার হুম, ইম্পোজ হুম, করে না। তেমনি হুম, হুম, কোন একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, কাইরাল কম্পাউন্ড যার মধ্যে প্লেন অফ সিমেট্রি সেন্টার অফ সিমেট্রি নেই, তার মিরর ইমেজও এর উপর সুপার ইম্পোজ করে না, তাই না? হুম, কোনোভাবেই তুই এটাকে অন্যটার উপর বসাতে পারবি না, ঠিক আছে? হুম, কিন্তু এইটা, এটাকে দেখ তুই ঘুরিয়ে বসাতে পারবি, এটাকে ঘুরিয়ে এর উপর বসাতে পারবি, দেখ এটাকে এভাবে হ্যাঁ, ধর, হ্যাঁ, ধরে উল্টো করে বসানো যাবে। বসানো যাবে। তার মানে এটা এটা অ্যাকচুয়ালি একই হুম, জিনিস, তাই না? হুম, হুম, সুপার ইম্পোজ করছে মানে তো একই জিনিস হলো সেটা। হুম, ওই জন্যে এর দুটো আঁকিনি, এর মিরর ইমেজের জন্য আর এখানে আঁকা হয়নি, কারণ মিরর ইমেজ সুপার ইম্পোজেবল, তার মানে একই, একই জিনিস দুবার কেন আঁকবো? বেশ, হুম, এই যে স্ট্রাকচারটা এর মধ্যে দেখ প্লেন অফ সিমেট্রি আছে, আছে তো? হুম, তার মানে মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, ওকে, হুম, তার মানে এই যে কম্পাউন্ডটা আমরা পেলাম, বিউটেন ওয়ান, না বিউটেন 2,3 ডাইঅল, তাই না? হুম, বিউটেন কার্বন 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 কার্বন, বিউটেন 2,3 হুম, তে ডাইঅল, বিউটেন 2,3 ডাইঅলের যে তিনটে আইসোমার আমি পেলাম, তার মধ্যে দুটো অপটিক্যালি অ্যাক্টিভ, একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? হুম, হুম, বেশ, আরো কিছু ইম্পর্টেন্ট কথা এই সম্পর্কে, খুব কেয়ারফুলি শুনবি এবার। প্লেন পোলারাইজ লাইটের সঙ্গে এর সম্পর্ক কি? আচ্ছা, যদি তিনটে ছবির নাম দেওয়া হয়েছে এখানে বোধহয়, হ্যাঁ প্রথমটা এটা হচ্ছে ক, খ, ক
ক খ হচ্ছে একজন অন্যজনের মিরর ইমেজ, আর গ যেটা সেটা হচ্ছে অন্যরকম, মানে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কিন্তু ক খ হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তার মানে ক খ প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘোরাতে পারে, কিন্তু গ পারে না। আমি যদি টেস্ট টিউবে ওই টেস্ট টিউব বলছি ওই হ্যাঁ টেস্ট টিউবে ওখানে যদি রাখি, প্লেন পোলারাইজড লাইট পাঠাই, আমি ওপাশে দেখবো পোলারিমিটার বলবে যে না ওই তলটা কোনো দিকে ঘোরেনি, যেভাবে এসেছিল ওভাবেই বেরিয়ে গেছে। যদি টাকে রাখি, কিন্তু ক বা খ রাখলে সেরকম হবে না, চেঞ্জ হবে। ধরা যাক টাকে রাখলে প্লেন পোলারাইজড লাইটের তল এরকম ছিল, এরকম হয়ে গেল, ধরো সেটা +30° ঘুরলো, ঠিক আছে, আমি জাস্ট আন্দাজে বলছি যে কোনো একটা, ধর এই মলিকিউলটা +30° ঘোরালো, এইটা যেহেতু এর মিরর ইমেজ, ও -30° ঘোরাবে, একদম একই পরিমাণে অপোজিট, ঠিক আছে, বেশ। হ্যাঁ, আর এটা তো ঘোরাবেই না, এটা হচ্ছে 0°। এবার তুই আমাকে বল, আমি এমন একটা টেস্ট টিউব নিলাম যার মধ্যে আমি এইটা মানে এই মলিকিউলটা একটা রেখেছি, ক একটা রেখেছি, আর খ একটা রেখেছি। ক ঘোরায় +30°, খ ঘোরায় -30°। এবার আমি প্লেন পোলারাইজড লাইট পাঠালাম, তাহলে এই যে এপাশ থেকে যখন লাইট বেরোবে সে কত ডিগ্রি ঘোরাবে? আমি ফাইনাল কত ডিগ্রি পাবো? একটা ক রয়েছে, একটা খ রয়েছে। 0°। কেন? ক চেষ্টা করবে সেটাকে +30 ঘোরানোর, খ চেষ্টা করবে -30 ঘোরানোর, তাই তো? তার মানে ওভারঅল আমি 0°। তার মানে এই যে ক খর যে মিশ্রণ, যে সলিউশনটা, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ধরো একটা সলিউশনের মধ্যে আমি 1 মোল ক রেখেছি, 1 মোল, আর 1 মোল খ রেখেছি, তাহলে সেই সলিউশনটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? বেশ, সেটাকেই বলা হয় রেসিমিক মিশ্রণ। কোথায় আছে, করানো আছে বোধহয় পরে, ঠিক আছে। এই মিশ্রণটাকেই বলা হয় রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ কি? এরকম দুটো কম্পাউন্ড, এই যে যারা এই দুটো কম্পাউন্ড তো একজন অন্যজনের উপর সুপার ইম্পোজ করে না, এবং এরা একজন অন্যজনের মিরর ইমেজ। যারা সুপার ইম্পোজ করে না এবং মিরর ইমেজ হয়, তাদেরকে বলা হয় এনানসিওমার। পরে আমি বলছি এনানসিওমার কখন কি হবে। এনানসিওমার কি? যারা সুপার ইম্পোজ করে না অথচ মিরর ইমেজ, তারা হচ্ছে এনানসিওমার। তো ক এবং খ একজন অন্যজনের এনানসিওমার। তো দুটো এনানসিওমারের যদি সমমোলার মিশ্রণ নেওয়া হয়, একই মোলের যদি মিশ্রণ নেওয়া হয়, তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। আর এটা তো অপটিক্যালি এমনি ইনঅ্যাক্টিভ, তাই না? বেশ, আচ্ছা এইখানে মিরর ইমেজ পাস করেছে মানে এটা তো একটা কাইরাল সেন্টার ছিল, তার মানে অ্যাকচুয়ালি এই সেন্টার তো কিছুটা হলেও কোন দিকে ঘোরাতে চাইছিল। এই সেন্টারটা নিশ্চয়ই যেহেতু তার মিরর ইমেজ, তাই ঠিক ততটাই উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছিল, তাই না? এই জন্য ওভারঅল যখন বেরিয়েছে তখন কিছুই পাওয়া যায়নি, আর 0। এটাকে বলা হয় ইন্টারনাল কম্পেনসেশন। কম্পেনসেট করা মানে তো ক্ষতিপূরণ। মানে আলো আসলো, সে আলোর যা চেঞ্জ হওয়ার কথা ছিল মলিকিউলের মধ্যেকার নিজেরাই আর কি, সে আলোটাকে চেঞ্জ হতে দিল না, তাই না? কিন্তু এখানে এই ক এবং খ এর যে মিক্সচার, সেখানে কিন্তু একটা মলিকিউল নিজে সেটা করছে না, ক এবং খ দুটো আলাদা মলিকিউল লাগছে। ক যতটা ঘোরাচ্ছে, খ সেটাকে নিউট্রালাইজ করছে। তার মানে এটার ইন্টারনাল কম্পেনসেশন হলো না, এটা এক্সটার্নাল কম্পেনসেশন হলো, তাই না? দু ক্ষেত্রেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে। একটা যদি প্লেন অফ সিমেট্রি থাকে এই মলিকিউলটা, আর যদি যাদের মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই তাদের যদি আমি সমমোলার মিশ্রণ নিই, কিন্তু এক্ষেত্রে এটাকে বলবো ইন্টারনাল কম্পেনসেশন, ওটাকে বলবো এক্সটার্নাল কম্পেনসেশন, তাই তো? বেশ, অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার শর্ত কি? যেটা বললাম সেটাই, একটা কাইরাল সেন্টার থাকলে সে অপটিক্যালি অ্যাক্টিভ হবে সব সময়, বলেছিলাম অপটিক্যালি অ্যাক্টিভ বা কাইরাল আর কি।
আর যদি মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকে হুম এবং তার মধ্যে যদি নো প্লেন অফ সিমেট্রি সেন্টার অফ সিমেট্রি, যদি কোনো প্লেন অফ সিমেট্রি সেন্টার অফ সিমেট্রি না থাকে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তাই তো? হুম হ্যাঁ বেশ। যে কম্পাউন্ডের মধ্যে একের বেশি কাইরাল সেন্টার আছে অথচ এই প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি থাকার জন্য মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যেমন এই হুম এটা এটা হচ্ছে তার এক্সাম্পল, যে কাইরাল সেন্টার আছে অথচ সেই মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হুম এই ধরনের কম্পাউন্ডকে বলা হচ্ছে মেসো কম্পাউন্ড, মেসো যৌগ। যে সমস্ত মলিকিউলে কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও প্রতিসাম্য তল প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি, এদের উপস্থিতির জন্য মলিকিউলটি আলোক নিষ্ক্রিয় বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তাদেরকে মেসো যৌগ বলে। এক্সাম্পল গ। হুম ক্লিয়ার? হ্যাঁ ওকে, বেশ। এবার এই যে আমি বললাম যে এনানসিওমার একটা কথা বললাম এদের মধ্যে, এবার সেই এনানসিওমার কি, মানে যে কোনো দুটো মলিকিউলের মধ্যে রিলেশনশিপ বের করা, সম্পর্ক বের করা, ঠিক আছে? সেটা আমরা কিভাবে করব? প্রথমে দেখবো হুম যে দুটো মলিকিউল দেওয়া রয়েছে তাদের মধ্যে রিলেশনশিপ কি। এখানে যদি হুম দুটো সুপার ইম্পোজ করে যায় আর দে, আমি দুটো মলিকিউল নেব, মলিকিউলদের মানে অ্যাজ ইফ প্রশ্ন করব যে আর দে সুপার ইম্পোজেবল, তারা কি সুপার ইম্পোজ করছে? এ এবং বি দুটো মলিকিউল রয়েছে, তারা কি সুপার ইম্পোজ করছে? যদি সুপার ইম্পোজ করে যায় তাহলে তো তারা সেই একই মলিকিউল হলো, তাই না? হুম সেটাকে বলা হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ হোমোমার, হোমোমার বা সেম মলিকিউল। হুম আর দে সুপার ইম্পোজেবল, যদি উত্তর আসে ইয়েস তাহলে হোমোমার, আর যদি নো আসে উত্তর যে হুম সুপার ইম্পোজ করে না, তাহলে আমি তাদেরকে যে কোশ্চেনটা করব যে ইজ বন্ড কানেক্টিভিটি সেম। আমি পরে আসছি বন্ড কানেক্টিভিটি সেম বলতে কি বোঝাচ্ছে। যদি ইয়েস হয়, আচ্ছা যদি নো হয়, তাহলে বলবো তাদের এ এবং বি কে বলবো কনস্টিটিউশনাল আইসোমার। যদি ইয়েস হয় তাহলে আমি প্রশ্ন হুম করব যে আর দে মিরর ইমেজ টু ইচ আদার, এ এবং বি কি একজন অন্যজনের মিরর ইমেজ? যদি হ্যাঁ হয় তাহলে তাদেরকে বলবো এনানসিওমার, আর যদি না হয় তাদেরকে বলবো ডায়াস্টিডিউমার। হুম বেশ, বন্ড কানেক্টিভিটি মানে কি? ধর এই একটা মলিকিউল রয়েছে, এই আরেকটা মলিকিউল রয়েছে, এই এ দুটোর বন্ড কানেক্টিভিটি সেম কিনা আমি বোঝার জন্য কি করব, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যে কোনো একটা মলিকিউলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নেবো, যে কোনো একটা অ্যাটম নেবো, ধর এই অ্যাটমটা, ঠিক আছে? হুম হুম এই অ্যাটমটার সঙ্গে মিথাইল জুড়ে আছে, মানে এই অ্যাটমটা এখানে, এই অ্যাটমটা সেম এটা, তাই তো? হুম হুম যে কোনো এক হ্যাঁ পাশে যাওয়া শুরু করব। আচ্ছা এই দিকে গেলে তো মিলে যাচ্ছে দুদিকেই, তাই তো? এদিকে গেলে দুদিকে দুটো একই। হুম আমি হুম এদিকে মিলে গেলাম, যাচ্ছে দুদিন এদিকে গেলাম, আমি মেলানোর চেষ্টা করব। আমি এদিকে আসলাম, মিলছে। এখানে আসলাম, আর কি মিলছে? মিলছে না তো, না না তাই না? আর তো মিলছে না। সেকেন্ডটা এসে এখানে এটা হয়ে যাচ্ছে। মানে আমি সমস্ত বন্ড কানেক্টিভিটি সব ঠিক আছে কিনা, কানেকশন সব, যদি এটা না দিয়ে যদি এটাকে আমি এভাবে লিখতাম, অন্য একটা মলিকিউল যদি আমি এভাবে লিখতাম, উম, এটা যদি আঁকতাম এইটা এবং এইটা, তাহলে দেখবি বন্ড কানেক্টিভিটি সেম। এই অ্যাটমটা এই মিথাইল এখানে, তার পাশে কার্বন, তার পাশে কার্বন, হুম তার পাশেই এই সেন্টারটা, এই সেন্টারটা, তারপরে এরকম এসছে, এরকম এসছে, ঠিক হুম এরকম এসছে, এরকম এসছে, যেটাই মিশেছে, যেটাই মিশেছে সেখান থেকে CH2 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 CH2, এই হ্যাঁ দুটো বন্ড কানেক্টিভিটি সেম। এভাবে বন্ড কানেক্টিভিটি দেখতে হয়। ওকে, হুম হুম বেশ, যেমন আমি দুটো ছবি আঁকি, দেখ এটা সিস টু বিউটিন না, আর এটা ট্রান্স টু বিউটিন। এরা সুপার ইম্পোজ করে, আর দ্য সুপার ইম্পোজেবল? নো। আর বন্ড কানেক্টিভিটি সেম? ইয়েস। আর দে মিরর
হ্যালো, বেশ, আবার ডিসকানেক্ট হয়ে গেল। হ্যালো, এখন শোনা যাচ্ছে? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তিনটে স্ট্রাকচার এ, বি, সি, কোনটায় বন্ড কানেক্টিভিটি সেম, কোনটায় সেম না? মনে মনে দেখ, তুই যে কোনো একটা সেন্টারকে মার্ক কর সব জায়গায়। আজকে মনে হচ্ছে আর হবে না, কানেকশন বেশ খারাপ। স্ক্রিনটা এসে আবার চলে যাচ্ছে। বেশ, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, এখন ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন তো প্রেজেন্ট করেছি। ঠিক আছে, আজকে এই অবধি থাক তাহলে, কানেকশনটা একটু আনস্টেবল। হুম, তো এর থেকে পর পরদিন নেক্সট হবে, ঠিক আছে? পড়ার মানে মঙ্গলবার আর দুপুরবেলায় ফাঁকা আছে।